হ্যাঁ, আজকে আমার যেটা প্রথম প্রশ্ন, আপনি নিশ্চয়ই শুনেছেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বারবার বিভিন্ন নেতা নেত্রীরা, যারা বিশেষ করে বিজেপির যে সমস্ত নেতা নেত্রীরা আছেন, তারা খুব মন্তব্য করছেন। এবং আজকে আমরা দেখলাম অনেক দিন পর শুভেন্দু অধিকারী বলেছেন যে যদি কেউ এরকম পোস্ট করেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে, তাহলে সে ডিলিট করে ক্ষমা চাইলে হবে না, তাকে গ্রেপ্তার করতে হবে। এবং সাইবার ক্রাইমে সেইভাবে নোটিশও পাঠিয়েছে আজকে। তো কি বলবেন, এই নেতাজিকে নিয়ে এইরকম কেন বলছে সবাই? না না না, তার থেকেও বড় ব্যাপার হচ্ছে মুখ্যমন্ত্রীর যে স্ট্যান্ড, এই স্ট্যান্ডটাকে আমি সমর্থন করি। কারণ উনি নেতাজিকে বাঙালি হিসাবে যথেষ্ট শ্রদ্ধা করেন। এটা আমরা বুঝতে পেরেছি যে প্রথম তিনি যেদিন কলকাতা কর্পোরেশনে গেছিলেন এবং সেখানে গিয়ে তিনি কিন্তু সবাই তার সাথে কথা বলতে চাইছে, সবাই তার সাথে মিটিং করতে চাইছে, কিন্তু তিনি প্রথমেই ঢুকে যে নেতাজি সংরক্ষণ করে রাখা যে চেয়ার, নেতাজি যে কলকাতা কর্পোরেশনের একসময় বহু বছর আগে ইংরেজ আমলে মেয়র ছিলেন, মেয়রকে প্রথম তিনি গিয়ে তাকে সম্মান প্রদর্শন করেন এবং সেই সাষ্টাঙ্গে তিনি সেই চেয়ারকে প্রণাম করেন। এটা কিন্তু সারা দেশবাসী দেখেছে, আপনাদের ভিডিও মারফত সারা দেশবাসী এটাকে প্রত্যক্ষ করেছে। সুতরাং তার যে আবেগ, তার যে নেতাজির প্রতি সম্মান এবং আমার দেশকে স্বাধীনতা আনতে গিয়ে নেতাজির যে অবদান, এটা অবশ্যই আমার মুখ্যমন্ত্রী, তিনি তাকে সম্মান করেছেন। মুখ্যমন্ত্রী ইজ দ্য ফার্স্ট পার্সন অফ দি স্টেট যদি আমি ধরি। বাকিরা কে কী করছেন তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা, এটা আমি অত্যন্ত খুশি হয়েছি। আর যে সমস্ত বিজেপিরা বলছে না যে নেতাজি অমুক, নেতাজি তমুক, ঠিক আছে, আসলে ব্যাপার হচ্ছে যে এরা নিজেদের কালচারটাকে কতটা নিচে নিয়ে যাওয়া যায় সেই চিন্তা ভাবনা করছে। কিছু কিছু জায়গায় এই যে এত প্রতিশ্রুতি, মানুষের এত যে বড় ম্যান্ডেট, আজকে এতগুলো সিট জিতে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে 207টা আগে এবং তারপরে ফলতাটা জিতে 208 এখন, এবং আমার ধারণা যে আরও যে দুটো উপনির্বাচন হবে, একটা আপনার মুর্শিদাবাদে এবং একটা নন্দীগ্রামে, এই দুটোও বিজেপির ঝুলিতে আসলে 210। তাহলে আজকে 294টা সিটের মধ্যে 208টা 10টা একটা দলের যদি থাকে এবং মেজরিটি মানুষের পাশে তারা দাঁড়াবে এবং যারা যারা এই দেশের জন্য, এই সমাজের জন্য যারা যারা আত্মবলিদান দিয়েছেন, তাদের প্রতি তারা সম্মান দেখাবে, এটা এক্সপেক্টেড। না হলে মানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে। মুখ্যমন্ত্রীর দৃষ্টিভঙ্গিকে আমি সমর্থন জানাই। বাকিরা কে কী বলছেন, মুখ্যমন্ত্রী বলার পরে আমি আশা করব যে কাল থেকে তারা এই ধরনের কথা বলার আগে সচেষ্ট হবেন, সতর্ক হবেন। না হলে আমি বলবো যে বিজেপিও পক্ষপাত মুক্ত হয়ে এবং পুলিশ বিচার না করে যদি কোনো বিজেপি বা কেউ নেতাজির বদনাম করেন বা নেতাজির নামে কোনো বাজে কথা বলেন, তাকে যেন এই যে আজকে যে অ্যারেস্টের যে নির্দেশিকা দেওয়া হয়েছে বা নোটিফিকেশন দেওয়া হয়েছে, সেই অনুযায়ী পুলিশ যেন তাকে অ্যারেস্ট করে, সেটা যেই হোক না কেন। আচ্ছা, বলছি যে সব ঠিক আছে, কিন্তু শ্রমিক ভট্টাচার্য যিনি একজন আমরা জানি অন্তত ভালো শিক্ষিত এবং রুচিশীল মানুষ, তার মুখ থেকেও আমরা শুনতে পাচ্ছি নেতাজি সম্পর্কে বিরূপ মন্তব্য। না, দেখুন, তার মুখ থেকে যেটা শোনা গেছে তিনি সেটাকে ক্ল্যারিফিকেশনও করেছেন, এটা নিয়ে যথেষ্ট ধোঁয়াশাও রয়েছে। তিনি একবার বলেছিলেন, পরবর্তীকালে কতটা কী বলেছেন তিনি কিন্তু নেতাজি সম্পর্কে ডাইরেক্ট কিছু বলেননি, তিনি আজাদিন ফৌজ নিয়ে কথাটা বলেছেন, এটা আপনাকে মানতে হবে। নেতাজি যে স্বাধীনতার জন্য যে একটা ফৌজ গঠন করেছিলেন বা একটা দল গঠন করেছিলেন, যারা নেতাজি সম্পর্কে বলেছেন কর্পোরেশনে নেতাজির গুন্ডা বাহিনীরা শ্যামাপ্রসাদ মুখার্জিকে আক্রমণ করেছিল, ইট ছুঁড়ে মেরেছিল, এইরকম ভাবে তিনি বলেছেন। যদি বলে থাকে, আমি মনে করি যে বিজেপি রাজ্য সভাপতি হিসাবে তার ক্ষমা চাওয়া উচিত এবং রাজধর্ম যদি মুখ্যমন্ত্রী পালন করে থাকেন তাহলে আইনানুগ ব্যবস্থা তার বিরুদ্ধেও কেন নেওয়া হবে না, সেটা মুখ্যমন্ত্রী এবং রাজ্যের যারা পুলিশ আইপিএস রয়েছেন তারা চিন্তা ভাবনা করবেন। নেতাজি সম্বন্ধে আজে বাজে কথা যেই বলবে, যদি সার্কুলার বার হয়ে থাকে, আমি বলবো যে উনি তো অনেক কিছু বলেন, তাহলে ওনার বিরুদ্ধেও সেই সার্কুলার অনুযায়ী অবশ্যই সেইভাবে কাজ হোক, এটাই আমি চাইব। আর একটা প্রশ্ন, যেটা আমার শেষ প্রশ্ন, হালিশহরে যেতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে যেভাবে আক্রমণ করা হয়েছে, এটা কি উচিত? যেখানে বারবার লিডাররা বলছে যে এটা আমরা কখনোই মেনে নিচ্ছি না, এমনকি সেই দিনকেও রীতিমতো আমরা দেখেছি বেশ কয়েকজন নেতা নেত্রী তারা বলেছেন যে এটাকে আমরা কখনো মানি না, এই কালচার পশ্চিমবঙ্গের নয়।
কিন্তু তারপরেও দেখলাম এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। না, এখানে দুটো ব্যাপার রয়েছে। এখানে এইটা একটু কন্ট্রোভার্সিয়াল ব্যাপার। এখানে দুটো ব্যাপার রয়েছে, আমি পুরোটাই আপনাকে এক্সপ্লেন করছি। হালিশহর মুখ্যমন্ত্রী যখন, প্রাক্তন মুখ্যমন্ত্রী যখন গেছিলেন, তিনি দাবি করেছিলেন যে আমার কর্মী মারা গেছে, আমি সেই জন্য যাচ্ছি। কিন্তু সেখানে যেতে গিয়ে তাকে তার গাড়ি লক্ষ্য করে পচা ডিম ছোড়া হয়েছিল, কাদা জল ছোড়া হয়েছিল। মুখ্যমন্ত্রীও দেখলাম এটা নিন্দা করেছেন সরাসরি। আর একটা বিষয় হচ্ছে যে শহীদের বাড়িতে প্রাক্তন মুখ্যমন্ত্রী যাচ্ছিলেন, সেই শহীদের পরিবার কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলেছে যে আপনার পাশে থাকার কোনো প্রয়োজন নেই। এটাও ফ্যাক্ট। তার মানে তিনি জোর করে তার একজন কর্মীর বাড়িতে যাওয়ার চেষ্টা করেছেন, যেটা সোনারপুরে অভিষেকের ক্ষেত্রে হয়েছিল। কিন্তু তার পরিবারের লোকজন তারা সেটা পছন্দ করছে না, এক। দ্বিতীয়, আজকে যদি আপনি দেখেন, আজকে বর্তমান মুখ্যমন্ত্রীর একটা স্টেটমেন্ট মিডিয়াতে এসেছে। বর্তমান মুখ্যমন্ত্রী বলছেন যে এটা খুব ন্যাক্কারজনক ঘটনা, কিন্তু আমি একটা লেসন দিচ্ছি, আমি একটা প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আমি একটা বার্তা দিচ্ছি যে ওই পরিবার আমার সাথে যোগাযোগ করেছে, ওই পরিবার তৃণমূল করতো বলে আমার কাছে ব্রাত্য নয়, আমরা সে ধরনের মানুষ নই। আমাকে 104 বার বিভিন্ন জায়গায় যেতে বাধা দেওয়া হয়েছে, হাইকোর্ট থেকে অর্ডার আনতে হয়েছে, এবং বিধানসভা থেকেও বিভিন্ন ইস্যুতে বার করে দেওয়া হয়েছে 11-12 বার। সেগুলো হাইকোর্ট থেকে অর্ডার এনে বা বিভিন্ন শৃঙ্খলা ভঙ্গ, সেগুলোকে বিভিন্ন কমিটির মাধ্যমে রেকটিফাই করে আবার আমাকে হাউসে ঢুকতে হয়েছে বিধানসভায়। কিন্তু আমরা সেই ধরনের কালচার করি না, এবং সেই পরিবারের পাশে আমি আছি। এবং একটা কথা উঠছে, যদি এটা সত্য অসত্য আমি জানি না, যে মুখ্যমন্ত্রীর তহবিল থেকে, মুখ্যমন্ত্রীর যে তহবিল 10 লক্ষ টাকা তার পরিবারকে দেওয়া হয়েছে। এমনকি তার পরিবারের একজনকে চাকরির অফারও দেওয়া হয়েছে, তিনি কাল থেকে জয়েন করতে পারেন, এই কথাও উঠেছে। এবং আমার ধারণা তিনি জয়েনও করবেন, এরকম একটা খবর আমার কাছে আছে। তো মুখ্যমন্ত্রী বলছেন যে আমি রাজধর্ম পালন করছি। কি রাজধর্ম? যে আমি এটা দেখছি না যে পরিবারের লোক মারা গেছে সেই পরিবার কোন দল করত, কোন পার্টির সঙ্গে যুক্ত। তারা তৃণমূল করত, যে তৃণমূল, মুখ্যমন্ত্রী বলছেন যে আমাদেরকে বিভিন্ন জায়গায় হেনস্থা করেছে, আমাকে বিরোধী দলনেতা হিসাবে বিভিন্ন কেস দিয়েছে, সিবিআই দিয়ে, সিআইডি দিয়ে কেস দেওয়া হয়েছে, পুলিশ দিয়ে প্রচুর কেস দেওয়া হয়েছে, এবং 104 বার হচ্ছে আমাকে আদালতে যেতে হয়েছে, মিটিং মিছিল থেকে শুরু করে বিভিন্ন কেস থেকে নিজেকে রেহাই পাওয়ানোর জন্য। এবং 11 থেকে 12 বার বিধানসভা থেকে, 13 বার মনে হয় বিধানসভা থেকে আমাকে বহিষ্কার করা হয়েছে। তো এটা তিনি বার্তা দিয়েছেন। আমার বক্তব্য একটাই, যে এই যে ঘটনা, যখন শহীদের পরিবার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলছেন যে তারা চান না, তখন তিনি আগ বাড়িয়ে যাচ্ছেন কেন? আরেকটা বিষয়ও তিনি বলেছেন যে যদি প্রাক্তন মুখ্যমন্ত্রী, যিনি জেড ক্যাটাগরি বা জেড প্লাস নিরাপত্তা পান, তিনি কেন পুলিশকে ইনফর্ম না করে কোথাও চলে যাচ্ছেন? তার মানে এটা বোঝা যেতে পারে যে এই ধরনের ঘটনা মুখ্যমন্ত্রী নিন্দা করছেন, বর্তমান মুখ্যমন্ত্রী। কারণ তিনি বলছেন যে পুলিশ অ্যারেঞ্জ করতে পারছে না। বলে আপনি আপনার যে অফিসার বা যে লিয়াজো অফিসার বা যে আপনার সঙ্গে আছে, আপনি তাকে বলে যান যাতে প্রকৃত নিরাপত্তাটা আপনি পান, বা অন্য জায়গা থেকে পুলিশ আসে আপনার কাছে। তাও প্রচুর পুলিশ ছিল। এটা কি বিশ্বাসযোগ্য? একটা মানুষ, তিনি কালীঘাট থেকে হালিশহর যাচ্ছেন, যেখানে একটা জেড ক্যাটাগরির লোক যাচ্ছে, সেখানে এক পাড়া থেকে আরেক পাড়ায় গেলে লোকে জেনে যায়, আর সেখানে মমতা ব্যানার্জির মতন একজন জেড ক্যাটাগরির লোক, ব্যাপার আছে। দেখুন আমি এটা বলবো, আপনি যেটা বলতে চাইছেন যে বিজেপির কর্মীরা তার দিকে কাদা ছুঁড়েছে, জুতো ছুঁড়েছে বা পচা ডিম ছুঁড়েছে, সেটাও অর্ধ সত্য আমি বলবো। কিছুটা তিনি তার কর্মফলও ভোগ করছেন। তার দল যেভাবে চুরিচামারি করেছে, যেভাবে চিটিংবাজি করেছে, তিনি সহ প্রতিটা মন্ত্রী, আমি শুধু ওনার নাম বলছি না, অন্যান্য মন্ত্রীর নামে যেভাবে বিভিন্ন রকম দুর্নীতি, এবং এক একজনের বাড়ি থেকে কয়েক কোটি টাকা সোনা উদ্ধার হচ্ছে, সেখানে হচ্ছে টুলু মণ্ডলের মতো লোকদের বাড়ি থেকে সোনার বিস্কুট পাওয়া যাচ্ছে, যে একজন সামান্য বীরভূমের পাথর ব্যবসায়ী। সুতরাং এইগুলো কাদের মদতে হয়েছে? তারই মদতে হয়েছে। তিনি যদি রাজধর্ম পালন করতেন, রাজধর্ম ইন দ্য সেন্স আমি বলতে চাইছি, তিনি যদি মানুষকে সঠিক বিচারটা দিতে পারতেন, তাহলে আরজি করের মতো ঘটনাও কিন্তু ঘটতো না। সুতরাং সম্পূর্ণটা যে হচ্ছে, এটা রাজনীতির কথা বলতে পারেন, আমি আইনজীবী হিসেবে, সাধারণ মানুষ হিসেবে আমি মনে করি যে যেটা হচ্ছে খারাপ হচ্ছে, কিন্তু পুরোটাই যে সাজানো তাও নয়। তিনি তার কর্মফল ভোগ করছেন,
মানুষ তাকে কোনোভাবেই সহ্য করতে পারছে না, যার জন্যই তিনি তার বিদায়ের ঘণ্টা, এটা তো আপনাকে মানতে হবে যে আজকে 5টা বছর আগেই তিনি হেরে গেছিলেন 2021-এ বর্তমান মুখ্যমন্ত্রীর কাছে। সুতরাং সেটাও তো মানুষের ম্যান্ডেট। তারপরে তিনি ভবানীপুরে যেতে এসেছিলেন এবং এবার তো তিনি ভবানীপুরে হেরে গেছেন 15,000-এর বেশি ভোটে। সুতরাং এটা আপনাকে মানতেই হবে যে তার যে জনপ্রিয়তা এবং তার যে কথা, এটা তার দলের লোকজন মানে আপনি বলছেন জন্য হচ্ছে আপনি তার কর্মফল তিনি দলের সুপ্রিমো হিসাবে ভোগ করছেন। মানে আপনি বলছেন এটা জনরসিতা। জনরোষ কিছুটা হয়তো হতে পারে কারোর প্ররোচনা, কিন্তু পুরোপুরি প্ররোচনা এটা আমি মানি না। এবং এই ঘটনার বিরুদ্ধে নাকি এফআইআর হয়েছে, পুলিশ নিশ্চয়ই তদন্ত করবে। সঙ্গে দেখা যাচ্ছে ভিডিও ফুটেজে কারা কারা ছুটছে। না, কারা ছুটছে তারা কি বিজেপির পতাকা নিয়ে ছুটছে? তাহলে সেটা আপনি আমার বিজেপি দরকার নেই, আমি তৃণমূলের লোক যদি ছড়ে তৃণমূলকে কেন ছড়বে? আমাদের পক্ষে কর্মফল ভোগ করছে। দেখুন, আইন দিয়ে সবকিছু আপনি বিচার করতে পারবেন না, কেন আপনি টাকা নিয়ে সাদা খাতা যারা জমা দিয়েছিল তাদের চাকরি দিয়েছিলেন, জনগণ জানতে চায়। কেন আপনি পুলিশ দিয়ে টিচারদের পিটিয়েছিলেন, জনগণ জানতে চায়। কেন অভয়ার কেসে তার মৃতদেহ পুড়িয়ে দেওয়া হয়েছিল, জনগণ জানতে চায়। জনগণ জানতে চায় যে তাদের কোটি কোটি টাকাগুলো কিভাবে লুটপাট হয়েছে। জনগণ জানতে চায় যে গরু পাচার থেকে বিভিন্ন দামি দামি গাছ, ওষুধি গাছ কিভাবে পাচার হয়েছে, সেইগুলো জনগণ জানতে চায়। কেন টুলু মণ্ডলের বাড়ি থেকে সোনার বিস্কুট পাওয়া গেল, সেগুলো কত মানুষের কষ্টের টাকা, সেটা জনগণ জানতে চায়। জনগণ জানতে চায় সেবাশ্রয় স্কিমে তার ভাইপোর আন্ডারে ডায়মন্ড হারবার মডেলে কেন ছোট ছোট পড়ুয়াদেরও বিষ ওষুধ দেওয়া হয়েছে, কেন বহু রোগীর ভুল চিকিৎসা করা হয়েছে, যার জন্য তারা পার্মানেন্ট কেউ পঙ্গু হয়ে গেছেন, কারোর হাত কারোর পা বাদ গেছে, কারোর একটা চোখ বাদ গেছে। জনগণ জানতে চায়। জনগণের জানতে চাওয়ার উত্তর কিন্তু উনি বা ওনার লোকজন দিতে পারেননি, তাই জনগণ ওনাকে হারিয়ে দিয়েছে। আর জনগণ এটাও জানতে চায় যে একজন হেরে যাওয়া মুখ্যমন্ত্রী পদত্যাগ করেননি কেন। সুতরাং কর্মফল বলে কিছু আছে, সেটা ওনাকে ভোগ করতেই হবে।